ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণ। সিপাহী বিদ্রোহের কারণ সম্পর্কে আমাদেরকে আজকে আলোকপাত করছি। তো প্রথমেই জেনে নিতে হবে যে সিপাহী বিদ্রোহটা কী, সিপাহী বিদ্রোহ কেন ঘটেছিল। সিপাহী বিদ্রোহ তো আর একদিনে ঘটে যাওয়া বা রাতারাতি ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। কী সেই ঘটনা? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ আকস্মিক ঘটেনি, অর্থাৎ সিপাহী বিদ্রোহ হঠাৎ করেই ঘটেনি। এর পেছনে ছিল ইংরেজ কোম্পানির বিরুদ্ধে বিগত 100 বছরের দেশের সাধারণ মানুষ ও সিপাহীদের পুঞ্জীভূত ক্ষোভ। অর্থাৎ ইংরেজ কোম্পানি ভারতীয়দের ওপর যে অত্যাচার, যে অনাচার, যে অবিচার দীর্ঘদিন ধরে করে এসেছেন, তার বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হলো এক পুঞ্জীভূত ক্ষোভ, অর্থাৎ জমে থাকা বহুদিনের একটা ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ। এই বিক্ষোভের কারণগুলি নানানভাবে ভাগ করা যায়। কোনো একটা কারণে তো ক্ষোভ বা একটা সম্প্রদায়ের ওপর তো রাগ বা ক্ষোভ জন্মায় না। তো সেক্ষেত্রে একাধিক কারণ আছে, সেই কারণগুলোই আমরা একে এক জেনে নেব। তার প্রথম যে কারণ, সেই কারণটা হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক দিক থেকে সিপাহী বিদ্রোহের কি কারণ ছিল, সেই কারণের উপর আমরা আলোকপাত করব। 1857 সালের সিপাহী বিদ্রোহের এক অন্যতম কারণ হলো রাজনৈতিক কারণ। কোন কোন রাজনৈতিক কারণে সিপাহী বিদ্রোহ ত্বরান্বিত হয়েছিল, সিপাহী বিদ্রোহ ঘটেছিল, সেগুলোই আজকে আমরা আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, ঔপনিবেশিক শাসন। তাহলে ঔপনিবেশিক শাসন কি করেছিল, সিপাহী বিদ্রোহের কারণের জন্য কেন দায়ী, কিভাবে দায়ী? 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে কেন্দ্র করে প্রায় সমগ্র ভারতবর্ষে তাদের একচ্ছত্র আধিপত্য কায়েম করে। অর্থাৎ ভারতবর্ষে সমগ্র অংশে 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভের পর, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল 1765 খ্রিস্টাব্দে। এই দেওয়ানি লাভ করার পর থেকে বাংলার বিভিন্ন অংশে তারা একচ্ছত্র তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের শাসনটা কায়েম করতে সক্ষম হয়, এবং এর ফলে ধীরে ধীরে দেশের শাসনভার তাদের হাতে চলে যায়। অর্থাৎ আর্থিক দিক থেকে যারা শক্তিশালী, ধীরে ধীরে ভারতবর্ষে শাসন করার দায়িত্বই যেন নিয়ে ফেলে এই ঔপনিবেশিক শক্তি, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুরু হয় ঔপনিবেশিক শাসন এবং শোষণ। তাহলে শুধু তারা কি করে, ভারতীয়দের ওপর যখন তারা শাসন কায়েম করতে সক্ষম হয়, ঠিক তারপর থেকেই ভারতীয়দের ওপর অকথ্য শোষণ এবং শাসন তারা করতে শুরু করে। কোম্পানি ওই অপশাসনের জাঁতাকলে পড়ে দেশের সর্বস্তরের মানুষ বিভ্রান্ত হয় এবং শোষিত হয়। অর্থাৎ এই যে কোম্পানির যে শাসন, এই শাসনের জাঁতাকলে পড়ে সাধারণ মানুষ, কৃষক সম্প্রদায়, সাধারণ খেটে খাওয়া মানুষ, এরা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ে, বিপদের মধ্যে পড়ে। তারা নিষ্কৃতি খুঁজছিল যে কীভাবে এই অপশাসনের মধ্য থেকে নিজেদেরকে বের করে আনা যায়। এই অপশাসনের প্রথমে নজির ছিল দ্বৈত শাসন। তাহলে এই অপশাসনটা শুরু হয় কবে থেকে না, প্রথমে ইংরেজ সরকার দ্বৈত শাসন শুরু করে, তার প্রথম নজির হলো দ্বৈত শাসন। এই ব্যবস্থায় বাংলার নবাবের হাতে প্রায় কোনো ক্ষমতাই ছিল না। অর্থাৎ বাংলা যে তৎকালীন সময়ে যে নবাবগণ ছিলেন, তাদের হাতে কোনো ক্ষমতাই ছিল না। সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ পরিচালিত এই ব্যবস্থা। কোম্পানির সব রাজনৈতিক অধিকার কুক্ষিগত করে। অর্থাৎ রাজনৈতিক অধিকার স্বাভাবিকভাবে বাংলা যে সকল নবাব ছিল, রাজনৈতিক অধিকার তাদের হাতে থাকার কথা, কিন্তু তারা কার্যত পুতুলে পরিণত হয়। বিভিন্ন ছলে বলে কৌশলে সেই সকল নবাবদের তারা কাঠপুতুলে পরিণত করে এবং সমগ্র শাসন ভার নিজেদের হাতে নিয়ে নেয়, যায়
তার ফলেই বাংলায় দেখা দেয় নৈরাজ্য। ওই শাসন ব্যবস্থায় বাংলার নবাবের হাতে প্রায় কোনো ক্ষমতাই ছিল না, কোনো রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, প্রায় কোনো ক্ষমতাই ছিল না। তাহলে বাংলার সমগ্র ক্ষমতার উৎসে কারা ছিল? নবাবগণ। সেই নবাবদের হাতেই কোনো ক্ষমতা ছিল না। তাহলে সমস্ত ক্ষমতার কাদের অধীনে চলে গিয়েছিল? ইংরেজদের অধীনে বা কোম্পানির অধীনে। কোম্পানির সব রাজনৈতিক অধিকার নিজের হাতে কুক্ষিগত করে নেয় এবং 1856 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় গোটা ভারতবর্ষের চিত্র ছিল এই একই, অর্থাৎ 1765 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়ের মধ্যেই গোটা বাংলা তথা ভারতবর্ষের চিত্র অর্থাৎ সমগ্র স্থানের চিত্র একই রকম ছিল। কোনো জমিদার, কোনো নবাব এদের হাতে কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, কোনো রকম অর্থনৈতিক ক্ষমতা ছিল না। এরা এমনভাবে শাসনের জাঁতাকল বা এমনভাবে সাম্প্রদায়িক শাসনটা ভারতবর্ষে কায়েম করেছিল, যাতে ভারতীয়রা তো বটেই, তার সঙ্গে সঙ্গে নবাবগণ এবং তৎকালীন সময়ে যে সকল মানে শক্তিশালী ব্যক্তিগণ ছিলেন, তারাও কিন্তু কোম্পানির শাসনের মধ্যেই চলে আসে। তাহলে সমস্ত শাসন ভোগ করে কে? কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই হলো ঔপনিবেশিক শাসন। অর্থাৎ ঔপনিবেশিক শাসন মানে ঔপনিবেশ ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। ঔপনিবেশ ব্যাপারটা হচ্ছে, যদি প্রথমে আগে ঔপনিবেশ বুঝতে গেলে উপনিবেশ বুঝতে হবে। উপনিবেশ কি? কোনো অন্য দেশ যদি আর একটা দেশে গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করে শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য, তাহলে দ্বিতীয় দেশটিকে বলা হচ্ছে উপনিবেশ। আর ঔপনিবেশ কি? ওই দ্বিতীয় দেশটিতে শুধু টাকা পয়সা বা আর্থিক উন্নয়নের জন্য তারা আসবে না, তারা ওইখানে এসে সেখানকার সাধারণ মানুষ জনগণের ওপর শাসন কায়েম করবে, তাদের ওপর লাঠি ঘোরাবে বা তাদেরকে শাসন শোষণ দুই করবে, তাকে বলা হচ্ছে ঔপনিবেশ। তাহলে ইংরেজ কোম্পানি উপনিবেশ গড়ে তুলতে এসে এখানে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল ভারতবর্ষে। তারই কারণ তারই ফল হিসেবে এখানে 1857 সালে মহাবিদ্রোহ বলো, সিপাহী বিদ্রোহ বলো, এই বিদ্রোহ সংগঠিত বা অনেকাংশে ত্বরান্বিত হয়েছিল। সিপাহী বিদ্রোহ তথা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের আর এক অন্যতম কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ নীতি। কি এই সাম্রাজ্যবাদ নীতি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সাম্রাজ্যবাদ নীতি দ্বারা এদেশের প্রায় সব দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। অর্থাৎ তারা ছলে বলে কলে কৌশলে এবং বাহুবলে কী করে সাম্রাজ্যবাদ নীতি ফলিয়ে বা দেখিয়ে তারা কী করে একের পর এক ছোট বড় দেশীয় রাজ্যগুলিকে নিজেদের আয়ত্তে নিয়ে আসে বা দখল করে। তারপর লর্ড ওয়েলেসলি তার অধীনতামূলক মিত্রতা নীতি, এটা খুব ভালো করে শুনবে, লর্ড ওয়েলেসলি তার অধীনতামূলক মিত্রতা নীতি ও সাম্রাজ্যবাদ নীতির দ্বারা কোন কোন রাজ্য দখল করেছিলেন? হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর সহ বহু দেশীয় রাজ্য তারা দখল করে এবং নিজেদের অধীনস্থ করে। লর্ড ডালহৌসি আমলে বহু রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। তিনি সত্যবিলোপ নীতি দ্বারা সাতারা, ঝাঁসি, নাগপুর সহ অনেক রাজ্য দখল করেন। তাহলে এক হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, আর এক হচ্ছে সত্যবিলোপ নীতি। এই দুটো নীতির দ্বারা সমস্ত দেশীয় রাজ্যগুলিকে তারা নিজেদের কুক্ষিগত করতে থাকে, নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসতে সক্ষম হয়। ওয়েলেসলি এবং ডালহৌসির সাম্রাজ্যবাদ নীতির বিরুদ্ধে দেশীয় রাজন্যবর্গ হতাশ এবং ক্ষুব্ধ হয়। এই দেশের মানুষজন এটা কেন মেনে নেবেন? এদেশে যারা জমিদার বা রাজন্যবর্গ বা নবাব, এরা কেন এইসব জিনিসগুলো মেনে নেবেন? তাই তারা মানতে পারেননি। না মানতে পারার কারণেই কিন্তু অবশ্যম্ভাবী হয়ে ওঠে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা সামন্ত শ্রেণী বিদ্রোহ, যাই বিদ্রোহ বলো না কেন, এই বিদ্রোহের কিন্তু সূচনা প্রায় সূচনার লগ্নে পৌঁছে যায়। তাছাড়া ওই সমগ্র রাজ্যের কর্মচ্যুত হাজার হাজার কর্মচারী কী করে না, ইংরেজ বিরোধী হয়ে ওঠে। অর্থাৎ যারা ওই সমস্ত রাজ্যগুলো কাজকর্ম করতেন, কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত, কেউ শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত, কেউ পাইক বরকন্দাজ বা লেঠেলের কাজে যুক্ত ছিলেন, তারা কিন্তু বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং ইংরেজদের বিরোধিতা করতে শুরু করে। কারণ তাদের রুজি রুটিতে টান পড়ে, তাদের স্বাভাবিক জীবনযাপনের টান পড়ে, স্বাভাবিকভাবেই তারা
প্রতিবাদী হয়ে ওঠে এবং তাদের সঙ্গে সামিল হয় এর দেশীয় রাজন্যবর্গ এবং এর ফলেই অবশ্যম্ভাবী হয়ে ওঠে সিপাহী বিদ্রোহ, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ। এরপরে যে অংশটা, যে পয়েন্ট আলোচনা করবো, এটা অর্থনৈতিক কাজ। লর্ড ডালহৌসি ছিলেন একজন ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক। তিনি যে সকল কর্মকাণ্ড করেছিলেন সে সমস্ত কর্মকাণ্ডে ভারতবর্ষের সাধারণ মানুষ সহ বিভিন্ন নেতা বা সিপাহীবিদ্যার বিভিন্ন নেতারা ক্ষুব্ধ হয়েছিলেন। যেমন কোম্পানির আর্থিক স্বার্থ দেখতে গিয়ে তিনি কি করেন না, নানান কর্মসূচি গ্রহণ করেন, যেটা একেবারেই ভারত বিরোধী বা ভারতীয় জনসাধারণের বিরোধিতা করে এবং স্বাভাবিকভাবেই ভারতীয় সাধারণ মানুষ, জনসাধারণ বা সিপাহীরা এর বিরুদ্ধাচারণ করে বা ডালহৌসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। 1 নম্বর কারণ তিনি নানা সাহেবের ভাতা বন্ধ করে দেন। কোনো রকম টাকা পয়সা, কোনো রকম মাইনে বা কিছু, তার ভাতা পুরোপুরি বন্ধ করে দেন। 2, লক্ষ্মীবাঈয়ের দত্তক পুত্রকে বেআইনি বলে তিনি ঘোষণা করেন। 2 নম্বর কারণ আর কি না, মারাঠাদের পেশোয়া যে পদ, তাদের যে পেশোয়া পদ, সেই পদটাকে বিলোপ করে দেন, পদটাকেই নিশ্চিহ্ন করে দেন। 4, কুশাসনের অভিযোগ এনে অযোধ্যা এবং নাগপুরের রাজপ্রাসাদ তিনি নির্লজ্জভাবে লুণ্ঠন করেন, সেখানে লুটপাট চালান, নির্লজ্জভাবে লুটপাট করেন কুশাসনের অজুহাতে। 5, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে চরম লাঞ্ছনা করেন এবং তিনি বারংবার চেষ্টা করেন যাতে এই মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর যেন এই যে পদটা, অর্থাৎ তিনি যে বাংলা সম্রাট যে উপাধি পেয়েছিলেন, সেটা যেন বিলুপ্ত হয় বা বিলুপ্ত করার সম্পূর্ণ চেষ্টা তিনি করেন। ইংরেজদের এই সমগ্র অর্থনৈতিক কাজ স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ মানুষ এর বিরুদ্ধাচরণ করে বা ক্ষোভ প্রকাশ করে, ফলে কোম্পানির প্রতি অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। এর ফলেই মানুষ কী করেছিল, বিদ্রোহের পথকে বেছে নিয়েছিল। যে কোম্পানির এই অপশাসন, এই কুশাসন, এই সাম্রাজ্যবাদী নীতি, এই রকম ধরনের চিন্তাভাবনা বা ভারত বিরোধী চিন্তাভাবনা তারা কোনোভাবেই মেনে না নিতে পেরে তারা বিদ্রোহের পথে অগ্রসর হয়। এই গেল রাজনৈতিক যে কারণ, সিপাহী বিদ্রোহের যে রাজনৈতিক কারণ এটা।